প্রতিটা পিরামিডের সবচেয়ে লোয়ার ভার্সান থেকে টপ ভার্সান একটা কানেকশন থাকবে, যে আমি যদি এইগুলো কমপ্লিট করতে পারি তো আমি ওখানে যেতে পারবো। শুধুমাত্র টপটা নিয়ে পিরামিড হয় না, ওটাকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দাও। আইএসএল প্রীতি যাদের মধ্যে আছে, আমি তাদেরকে বলতে চাইছি এই কথাটা, এইভাবে প্রীতি দেখাবেন না। দেশের ফুটবল, দেশ অনেক বড় ব্যাপার, এবং এর এত তো খারাপ কুফল তো আছেই। সবচেয়ে বড় কুফল হচ্ছে ওই সার্কিটের মধ্যে প্লেয়ার ছাড়া আর কোনো প্লেয়ার নেই, ওই সার্কিটের মধ্যে কোচ সাপোর্ট স্টাফ ছাড়া গোটা দেশে আর কোনো কোচ সাপোর্ট স্টাফ নেই, ওই দেশের ওর বাইরে আর কোনো স্ট্রাকচারই নেই। আই লিগ চ্যাম্পিয়ন হবে, সে কোথায় খেলবে? কোথায় খেলবে? সে খেলা কেনার সুযোগ পাবে না। সবারই এটা স্বপ্ন থাকে আইএসএল খেলা। এইবার আমি যেটা বলছিলাম, ধরো তোমার টাকা নেই, তুমি চলে গেছো আইএসএল খেলতে, কি করে খেলবো আমি? চলো আমার ক্লাবের একটা শেয়ার বিক্রি করে দিলাম। আমি আমাদের দুই প্রধানের কথা বলছি, আমার ওই ফ্লোরে, ডান্স ফ্লোরে ঢুকতে হবে, বড় লোকদের ফ্লোরে, না তো আমার ইজ্জত থাকছে না। অন্য লিগগুলো তো গুরুত্বই নষ্ট করে দিয়েছে, তোমার তো খেলতেই হবে। যদি আই লিগের স্ট্যান্ডার্ডে থাকতো, যদি আই লিগ খেলে সরাসরি এএফসি খেলা যেত, তাহলে তো ইস্টবেঙ্গল মোহনবাগানকে দরকারই পড়তো না আইএসএল খেলার। সামগ্রিকভাবে চক্রান্ত করে তোমার দরজাগুলো বন্ধ করে দিয়েছে। ফেডারেশনের যতগুলো সিস্টেম ছিল সেগুলোকে তো নষ্ট করা হয়েছে ভাই। এখন মোহামেডান স্পোর্টিং ওখানে ঢুকবে, ঢুকতে গিয়ে দেখছে আমার কাছে টাকা নেই। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি অরিত্র রয়েছি আপনাদের সঙ্গে, এবং আপনাদের সঙ্গে রয়েছে সাইফদা। ভারতীয় ফুটবলকে নিয়ে এই মুহূর্তে বিস্তর জলঘোলা চলছে, এবং গতকাল রাতেই আপনারা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে দেখেছেন যে ব্যাঙ্গালোর এফসি তারা তাদের খেলোয়াড়, কোচ এবং কোচিং স্টাফদেরকে এবং তারা একটা লিখিত জানিয়েছে তারা বেতন দিতে পারছে না। এবং অন্যদিকে কিছুদিন আগেই উড়িষ্যা এফসি তারাও কিন্তু একটা চিঠি দিয়ে তাদের খেলোয়াড়দের সঙ্গে সাময়িকভাবে চুক্তি বিচ্ছিন্ন করেছে, এবং তাদের সঙ্গে যাদের যে স্যালারি, সেই স্যালারি তারা বন্ধ করে দিয়েছে। এবং তার একটাই কারণ, আইএসএল নিয়ে অনিশ্চয়তা। আইএসএল কি হবে? যদিও সবটাই এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের ওপরে রয়েছে, কিন্তু এটা আগস্ট 5, এই সময় থেকে ডুরান্ড কাপের পর থেকেই কিন্তু প্রতিটা দল তারা আইএসএলের প্রস্তুতি নেয়। বিভিন্ন বিদেশি খেলোয়াড়রা তারা চলে আসেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পুরোটাই একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে চিঠি দিয়ে বৈঠকে বসতে চেয়েছে এফএসডিএলের 8টি দল। তারা একত্রিত হয়ে এএফএফের সঙ্গে মিটিং করতে চেয়েছে। এখন সেটা কি হবে না হবে পুরোটাই কিন্তু জল্পনার মধ্যে রয়েছে। কিন্তু আইএসএল কি হবে? এই যে বিভিন্ন দলগুলো তারা খেলোয়াড়দের সঙ্গে চুক্তি বিচ্ছিন্ন করছে, এরপরে ভারতীয় ফুটবলটা ঠিক কোন দিকে যাবে, কোন রাস্তায় যাবে, তার সঠিক নিদর্শন কি হবে, এই নিয়ে আমরা আলোচনা করব। সেইটা কি মনে হয়, একটা তো আরো অন্ধকারের মধ্যে চলে যাচ্ছি বলে আমরা মনে হচ্ছে। অন্ধকারের মধ্যে ছিলাম, আরো অন্ধকারে যাচ্ছি। অন্ধকার থেকে মানুষ আলোর পথে যায়, আলোর পথে যাওয়ার নাম নেই। আমরা অন্ধকারে ছিলাম, আরো অন্ধকারে যাচ্ছি। আইএসএল কিছু আলো ছিল না। এই যে বেঙ্গালুরু, তাদের ইনভেস্টার, তাদের মালিক পক্ষ জিন্দাল গোষ্ঠী, তারা স্যালারি দিতে পারছে না। এটা কি বলবো, এটা ঘোড়ায় ভাসবে, এটা হতে পারে। এটা একটা প্রেশার গেম বোঝানোর চেষ্টা করছে আমরা স্যালারি দিতে পারছি না, অনিশ্চয়তার মধ্যে আছি, কি করব, এটা বোঝানোর চেষ্টা। এটা এফএসডিএল এর মাধ্যমে ফেডারেশনকে বোঝানোর চেষ্টা। আমার ধারণা, বা ঠিকই বলছি, সেটা হচ্ছে এফএসডিএল এর যারা ফ্র্যাঞ্চাইজি, অর্থাৎ যে দলগুলো আছে, তারাই আসলে এফএসডিএল এর, তারা ব্যক্তি স্বাতন্ত্র দল নয়, তারা কোনো দল, তারা এফএসডিএল যেটা তারাই তাই। এই যে 8টা দল বলছো, এই 8টা দলের মধ্যে যারা আছে তারা সরাসরি এফএসডিএল। এটাই আলোচনা, এটাই মিটিং, এটাই বসা, এই আর কি নিজেদের মধ্যে। দেখো, পক্ষান্তর, পক্ষ বিপক্ষ অনেক আলোচনা হয়। আমার এই টোটাল বিষয়টা নিয়ে আমার যেটা মনে হয়েছে যে, সাইদা তুমি কি তাহলে ফেডারেশনকে সমর্থন করছো? তুমি যদি বলতেই পারো,
তুমি কি কল্যাণ চৌবকে সমর্থন করছো? মনে হচ্ছে কি তাই ওই না। কথাগুলোর মতো সেটা মনে হচ্ছে কি কিছুটা? আমি তোমাকে একটা জিনিস বলি, অনেকে বলছেন অপদার্থ, সচিব, এই সভাপতি, হ্যান ত্যান, অনেকে অনেক কিছু বলছে। কিন্তু এই জায়গায় যদি তুমি থাকতে বা রামশ্যাম যদুমধু কেউ যদি সভাপতি থাকতো, কি করতো বা কি করতেন? এফএসডিএল এর চুক্তি শেষ, নতুন চুক্তি নবীকরণ করতে হবে। এফএসডিএল বলছে আমি 60 কোটি টাকা বছরে দিতে পারবো না ফেডারেশনকে। হলো, ফেডারেশন কি দেয় 60 কোটি টাকার বিনিময়ে? রেফারি দেয় আর শৃঙ্খলা রক্ষা কমিটি দেয়। শৃঙ্খলা রক্ষা কমিটিতে যে সমস্ত কেস টেসগুলো পড়ে, নানান রকম প্লেয়ারদের নৈতিক অনৈতিক প্রশ্ন মাঠের মধ্যে যেগুলো ঘটে, এর বেশি আর কিছু দেয় না, পরিষেবা দেয় না। সবচেয়ে বড় কথা, দেশের 1 নম্বর লিগটাই এআইএফএফ পোষানি দিয়েছে। বাংলা ভাষা, আমার তো গ্রামে বাড়ি, পোষানি দিয়েছে এফএসডিএল কে। আর কি দেবে? আমার লাভ হচ্ছে না, লস চলছে, 60 কোটি টাকা দেওয়ার কোনো মানে হয় না। আইএসএল এটা মনে করছে, এফএসডিএল এটা মনে করছে। এখন ফেডারেশন বলছে আমি 60 কোটি টাকা থেকে আমার ওইটাই থাকো, অথবা তার থেকে বাড়াও, বা কমলে কতটা কমবে। এরা যে মূল্য ধারণ করতে চাইছে সেই মূল্য ধারণটা নির্ধারণ করতে চাইছে, সেই মূল্য নির্ধারণটা ফেডারেশন মনে করছে যে ওটা আমার নয়। এই করতে করতেই তো এলো, এবং তারপরে কোর্ট কেস হ্যান ত্যান, এবং নতুন কমিটি যতক্ষণ না আসবে ততক্ষণ তারা ডিসিশন না নিলে নতুন কমিটি স্বাক্ষরিত হবে না। এখন নতুন কমিটি যদি প্রফুল প্যাটেল আসেন, যেটা খবর অনুযায়ী যদি প্রফুল প্যাটেল যদি দায়িত্বে আসেন, তার সময় প্রথম চুক্তিটা হয়েছিল। তার সঙ্গে এই রিলায়েন্স গোষ্ঠীর যথেষ্ট ভালো সম্পর্ক বলে শোনা যাচ্ছে, কিন্তু সেই শুনতে পারাটা কতটা জায়গায় দাঁড়াবে এইগুলো বিষয় আছে। তাহলে আবার নির্বাচন, আবার নতুন সভাপতি, সেই নতুন সভাপতির হাত ধরে আবার এসো। এবার পরের স্টেপটা হলো একটা স্পোর্টস বিলের একটা ব্যাপার এখানে আছে, যে কত বছর বয়স পর্যন্ত ফেডারেশনের দায়িত্বে থাকা যাবে। এই মুহূর্তে বোধহয় 69 বছর বয়স তোমার প্রফুল প্যাটেলের। সেখানে কত বছর বয়স পর্যন্ত স্পোর্টসের সর্বোচ্চ পদে থাকা যাবে সেটা নিয়ে একটা হয়তো বিল আসতে চলেছে, আসছে হয়তো, সম্ভবত আজকালের মধ্যে ওঠার কথা আছে। তার উপরে ভিত্তি করে এই রায়টা দান হবে। নানান জিনিসের মধ্যে জড়িত আছে বলে শোনা যাচ্ছে বলতে হচ্ছে কেন, নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু এটাই বিষয়। এবারে আমি আসি অরিত্র, অন্ধকারের মধ্যে তো এর মধ্যে পড়ে ভারতীয় ফুটবল তো অন্ধকারের মধ্যেই পড়লো। 8টা দল নিজেদের মধ্যে বসবে। সাহিবদা এতক্ষণ যেগুলো বলছে সে কথাগুলো থেকে কি বোঝাতে চাইছে? আমি এটা বোঝাতে চাইছি, এতটা সমস্যায় পড়া উচিত ছিল না ভারতীয় ফুটবলের, কিন্তু এটার মধ্যে পড়লো কেন? কর্পোরেট ব্যবস্থা সবসময় অস্বাস্থ্যকর হয়। তারা বিজনেস ছাড়া কিছু বোঝে না। কিন্তু ভারতীয় ফুটবল বিজনেস করার মতো জায়গায় এখনো গিয়ে পৌঁছায়নি। তাই আবেগটাই সেখানে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত ছিল। অথচ এই সমস্ত কর্পোরেটরা তারা সেটার দাম না দিয়ে ফুটবলটাকে বেসিক্যালি পেছনে সরিয়ে দিল। তুমি ইচ্ছা করলে ব্যবসা করতে পারবে না, কারণ গোটা ভারতবর্ষে কয়েকটা স্টেট ছাড়া এখনো পর্যন্ত মানুষ ফুটবল দেখে না। আমরা এআইএফএফকে অনেক দোষ দিয়েছি, তোমরা ফুটবলটাকে ছড়াতে পারোনি। তাহলে চলো, দেশের 1 নম্বর বিজনেস হাউস এফএসডিএল, রিলায়েন্স গোষ্ঠী, তারা কি করলো? 11 বছর সময় পেল। তাদের হাতে এত টিভি চ্যানেল, তাদের হাতে এত কিছু, এত স্টার তাদের হাতে, তারা কি করেছে? তারা কি ফুটবলটাকে ভারতের বিপণনের জায়গায় নিয়ে যেতে পেরেছে? এই প্রশ্নটা তো ওঠা উচিত। তো তারা পারেনি, তো পারবে নাকি? ফেডারেশন তো একটা কি বলবো, মানে আনপ্রফেশনাল ধরে নিচ্ছি আমি। তারা পারেনি, এফএসডিএল কি পারলো? এই প্রশ্নটা থাকে। বলো, কি বলছো বলো। এই জায়গা থেকে দাঁড়িয়ে 8টা দল তারা এই যে করেছে, ব্যাঙ্গালোর তাদের স্যালারি বন্ধ করেছে, উড়িষ্যা স্যালারি বন্ধ করে দিচ্ছে, আর আমাদের দলগুলোর কি হবে তাহলে? ইস্টবেঙ্গল মোহনবাগান কখনো বন্ধ হবে না, এফএসডিএল রঙ্গুলি হেলনে চলতে পারে না। মোহনবাগানের পূর্বতন
যাদের সঙ্গে মোহনবাগানের সংযুক্তি ঘটেছে তারা এফএসডিএল এর হতে পারে। মোহনবাগান নাম ইটসেলফ এটা একটা ওপেন, এটাকে তুমি ওর সঙ্গে জোড়াতে পারো না। আর ইস্টবেঙ্গল তো বটেই। এবারে মুম্বাই সিটি এফসি, বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স, এফসি গোয়া, এরা তো একটা মায়ের 8টা সন্তান, একটা এফএসডিএল 8টা সন্তান, নিজেদের মধ্যে খেলা হয়। এই লিগটাকে দেশের সর্বোচ্চ লিগ তারা নিজেরাই করলো, নিজেরাই ঘোষণা করলো, ফেডারেশনের কাছ থেকে কেড়ে নিল এই লিগটাকে তুলে দিয়ে। এই যেমন 60 কোটি টাকা দেবো না বলছে, তেমন শোনা যাচ্ছে যে এই লিগে কোনো অবনমন থাকবে না। এটা এক, অবনমন তো এখনো নেই, কিন্তু অবনমনের নিয়ম আসার কথা ছিল। অবনমন থাকবে না, 1, 2, এটা 60 কোটির পরে, এটা 2। 3 নম্বর, আই লিগ থেকে কোনো দল ওপরে উঠবে না। মোহামেডান দরকারে খেলবে না, ইন্টারকাশি খেলবে। ইন্টারকাশি খেলবে কেন বলছে? কারণ ইন্টারকাশি একটা প্রপার ইনভেস্টার। তোমার মাল আছে কি বলো? আমি শহরের মাঝখানে একটা গরিব বস্তির মাঝখানে একটা 10 তলা ফ্ল্যাট বানিয়েছি। তার মাঝখানে তার 10 তলার ওপরে একটা কাঁচের বিল্ডিং ঘর আছে, বিশাল বড় 10 তলাটা। ওপরে রোজ রাতে পার্টির আসর হয়, এবং সেই পার্টিটাতে তারাই অ্যাটেন্ড করতে পারবে যাদের টাকা আছে। 6 তলার লোকটা যেতে পারবে না। 6 তলা করে বিল্ডিংটা থেকে ঢুকতে পারবে না, ওই বিল্ডিংটা থেকেও ঢুকতে পারবে না। এইটাই হচ্ছে আইএসএল। এর সঙ্গে দেশের ফুটবলের কোনো সম্পর্ক নেই। দেশের ফুটবলের কোনো সম্পর্ক নেই অরিত্র, সরি টু সে। তাহলে এই 10টা টিম তারাই নিজেদের মধ্যে খেলবে, কেউ নামবে না, কেউ উঠবে না। তাহলে বাকিগুলো করে কি লাভ হলো? আমার যদি ধরো তুমি একটা সাংবাদিকতা করছো আর ধরো ইনভেস্টার জোগাড় করেছো কোনো কারোভাবে একটা সেটিং ফেটিং করে, ধরো কলকাতা লিগে 4th ডিভিশন খেলছো, সামনে বছর 3rd ডিভিশন চ্যাম্পিয়নে উঠলে, তারপরে 2nd ডিভিশন, তারপরে 1st ডিভিশন, তারপরে বছর কলকাতা লিগ খেলার সুযোগ পেলে। ধরে নাও তুমি ভবানীপুর, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, ডায়মন্ড হারবার সবাইকে হারিয়ে তুমি চ্যাম্পিয়নও হয়ে গেলে, তুমি আই লিগ 3rd ডিভিশনের টিকিট পাবে বা 2nd ডিভিশনের টিকিট পাবে। আই লিগ 3rd ডিভিশন বা 2nd ডিভিশন চ্যাম্পিয়ন আই লিগ খেলবে। আই লিগ খেলার পরে তোমার নিশ্চয়ই আইএসএল খেলার অধিকার আছে। একটা পিরামিড থাকা উচিত। প্রতিটা পিরামিডের সবচেয়ে লোয়ার ভার্সান থেকে টপ ভার্সান একটা কানেকশন থাকবে, যে আমি যদি এইগুলো কমপ্লিট করতে পারি তো আমি ওখানে যেতে পারবো। শুধুমাত্র টপটা নিয়ে পিরামিড হয় না, ওটাকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দাও। আইএসএল প্রীতি যাদের মধ্যে আছে, আমি তাদেরকে বলতে চাইছি এই কথাটা, এইভাবে প্রীতি দেখাবেন না। দেশের ফুটবল, দেশ অনেক বড় ব্যাপার, এবং এর এত তো খারাপ কুফল তো আছেই। সবচেয়ে বড় কুফল হচ্ছে ওই সার্কিটের মধ্যে প্লেয়ার ছাড়া আর কোনো প্লেয়ার নেই। ওই সার্কিটের মধ্যে কোচ সাপোর্ট স্টাফ ছাড়া গোটা দেশে আর কোনো কোচ সাপোর্ট স্টাফ নেই। ওই দেশের ওর বাইরে আর কোনো স্ট্রাকচারই নেই। এর ফলে দেখো ডুরান্ড কাপ চলছে, 6টা আইএসএল এর টিম খেলছে, বাকিরা বলছে তো খেলবো না। কেন খেলছে এরা? কলকাতার 3 প্রধান খেলছে কেন? কেননা রাজ্য সরকার ইনক্লুডেড, রাজ্য সরকারের যে গভর্নমেন্ট সাপোর্ট আছে, গভর্নমেন্ট যেহেতু ডুরান্ডকে সাপোর্ট করছে, স্টেট গভর্নমেন্ট, তাই চলো আমি ডুরান্ডটা আমি খেলে দিচ্ছি। নর্থ ইস্টে যাও, ওখানে একই ব্যাপার। তুমি জামশেদপুরে যাও, ওখানে একই ব্যাপার। মানে ডুরান্ড কমিটি ওই স্টেট গভর্নমেন্টের সঙ্গে একটা করে ফুটবলের স্বার্থে দ্বারা, কিন্তু বাকিদেরকে তারা কানেক্ট করতে পারেনি। এটা কতদিন চলবে? আর শুধু আইএসএল দেশের ফুটবল হতে পারে না, শুধু আইএসএল দেশের ফুটবল হতে পারে না। এখন প্রশ্ন, তাহলে কি কল্যাণ চৌবে পদার্থ না অপদার্থ? এবং উত্তর হলো, কল্যাণ চৌবের জায়গায় যে থাকবেন, তিনি যদি সবকিছু বিক্রি করে দিতেন তাহলে তিনি পদার্থ হতেন। এটা 2014 সালে যখন এই লিগটার কাছে যখন বিক্রি করা হয়েছিল, তখনই এই ভাবনাটা ভাবা উচিত ছিল যে আমার ফুটবলের টোটাল ফুটবলের সামগ্রিক স্বার্থটা কিভাবে রক্ষিত হচ্ছে। আদৌ হচ্ছে না। তাই নতুন চুক্তির সময় তুমি যদি একটা ঘর ভাড়া দাও তোমার বাড়িতে, সেখানেও তুমি দেখে নেবে যে এই লাইটটা তখন জ্বালানো যাবে না, এই ট্যাঙ্কের জল এই সময় থেকে এই সময় থাকবে। তুমি টোটালটা দেখে নিয়ে কিন্তু তুমি ঘর ভাড়া দেবে গো। আর এটা দেশের ফুটবলের একটা বড় পার্ট, জাতীয় স্বার্থ জড়িয়ে আছে, ভাবতে হবে। কল্যাণ চৌবের হয়ে কথা বলছি না, কল্যাণ চৌবের হয়ে কেন কথা বলতে যাবো? আমি বলছি এই জায়গায় বাইচুং ভুটিয়া থাকলেও
একই রকম প্রবলেমে পড়তেন। আমি বলছি তুমি থাকলেও, রামশ্যাম যদুমতি থাকলেও একই রকম প্রবলেমে পড়তেন। দেশের ফুটবলটা সবার আগে ভাবা উচিত, সেটা রক্ষিত হয়নি, সেটা রক্ষিত হয়নি। আইএসএল এর এই স্ট্রাকচারটুকুই শেষ হতে পারে না। এরা কি কি যুক্তি খাড়া করছে, সেই যুক্তিগুলোকে তুমি যদি সই করে দিয়ে চলে আসো, কি করে হবে? আই লিগ চ্যাম্পিয়ন হবে, সে কোথায় খেলবে? কোথায় খেলবে সে? সে খেলা কেন সুযোগ পাবে না? সবারই এটা স্বপ্ন থাকে আইএসএল খেলা। এইবার আমি যেটা বলছিলাম, ধরো তোমার টাকা নেই, তুমি চলে গেছো আইএসএল খেলতে। কি করে খেলবো আমি? চলো আমার ক্লাবের একটা শেয়ার বিক্রি করে দিলাম। আমি আমাদের দুই প্রধানের কথা বলছি। আমার ওই ফ্লোরে, ডান্স ফ্লোরে ঢুকতে হবে, বড় লোকদের ফ্লোরে, না তো আমার ইজ্জত থাকছে না। সম্মান থাকবে। কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে, বাট এই শোনা এইগুলো বলি বলে লোকে আমার পছন্দও করে, অপছন্দ যেমন করে, এই কথাগুলো বলিও বলে। আমার ওই ডান্স ফ্লোরে ঢুকতেই হতো। এফএসডিএল এর নির্মিত একটা পার্টি, সেখানে সব ডান্স করে রাত্রেবেলা, আমার সেখানে ঢুকতেই হতো, নয়তো দেশের ফুটবলটা আমার হচ্ছে না। তাই আমাদের দুই প্রধান সেখানে ঢুকলো। মোহনবাগান একরকম ভাবে ঢুকলো, ইস্টবেঙ্গল একরকম ভাবে ঢুকলো। মোহামেডানও ভাবছে আমারও তো যাওয়া উচিত, আমারও তো একটা ঐতিহ্য আছে। সে গিয়ে দেখলো আমার পকেটে টাকা নেই, আমার পকেটে টাকা নেই, অথচ আমার ওই ডান্স ফ্লোরে ঢুকতেই হবে, ডান্স ফ্লোরে ঢুকতেই হবে। অথচ বলছে পকেট হাঁচা করে দেখছে, একটা 20 পয়সাও নেই। শব্দগুলো বেরোচ্ছে না, বুঝতে পারছি। নাচাগানা করতেই হবে, নাচাগানা করতেই হবে, মানে আইএসএলটা খেলতেই হবে। কারণ অন্য অন্য লিগগুলো তো গুরুত্বই নষ্ট করে দিয়েছে, তোমার তো খেলতেই হবে। যদি আই লিগের স্ট্যান্ডার্ডে থাকতো, যদি আই লিগ খেলে সরাসরি এএফসি খেলা যেত, তাহলে তো ইস্টবেঙ্গল মোহনবাগানকে দরকারই পড়তো না আইএসএল খেলার। সামগ্রিকভাবে চক্রান্ত করে তোমার দরজাগুলো বন্ধ করে দিয়েছে। ফেডারেশনের যতগুলো সিস্টেম ছিল সেগুলোকে তো নষ্ট করা হয়েছে। ভাই, বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। এখন মোহামেডান স্পোর্টিং ওখানে ঢুকবে, ঢুকতে গিয়ে দেখছে আমার কাছে টাকা নেই, তাই খেলতে হবে। কি করে খেলবে? চলো, বাকি দুটো প্রধান তো নিজেদেরকে একটা ভাবে সেল করতে পেরেছে, আমাদের তো কেউই নিচ্ছে না, দাম দিচ্ছে না। চলো, তোমার জন্য এই দামটুকু তোমার নির্ধারিত। এবার ওরা বলছে ভাই তোমার টাকা নেই, হটে যাও, সরো এখান থেকে। ইনভেস্টার কি আছে পকেটে ডাকাতে হবে তোমাকে, আগে ইনভেস্টার দেখাও। ও ইনভেস্টার দেখাও, বড় ইনভেস্টার দেখাতে পারছে না। এটা তো পড়েছে মোহামেডান এই প্রবলেমে। আমার বক্তব্য, এটা যদি দেশের ফুটবল হয়, এটা যদি সামগ্রিক দেশের ফুটবল হয়, তাহলে মোহামেডানেরও ওই ফ্লোরে ঢোকার অধিকার আছে। একটা ডায়মন্ড হারবার এফসি, একটা ইউনাইটেড স্পোর্টসের, একটা চার্চিল ব্রাদার্সের, চার্চিলকে নেবে না করে যাচ্ছে, কারণ সে একটা ইনভেস্টার পারফেক্ট বার করতে পারছে না। ওরা বলছে হটা করো, সরা ওটাকে নিয়ে এসো ইন্টার কাছে, এখানে ইন্টার কাছের কাছে আমার পাশে বসার অধিকার আছে। একটা লালিগাতেও যদি তুমি যাও, 20-22টা টিম, সবাই তোমার রিয়েল মাদ্রিদ, বার্সেলোনা নয়। সেখানে অর্থনৈতিক সাফারে ভোগে কিছু দল, সেও কিছু কালেকশন করে, কিছু করে, ছোট ছোট শেয়ার বিক্রি করে, সেও একটা ম্যাচ, দুটো ম্যাচ অপেক্ষা করে, ওই লিগ তালিকায় ভালো কিছু করবে, ওদের বিরুদ্ধে ভালো কিছু করবে। সামগ্রিক নিয়ে দেশের ফুটবল সব যদি সেম স্ট্যান্ডার্ড হয়, কে চ্যাম্পিয়ন হবে ভাই? এই যে স্ট্রাকচারে চলছে, ফ্র্যাঞ্চাইজি বেস যে ফুটবলের যে স্ট্রাকচারটা চলছে, তোমার এই টাকা না হলে তুমি খেলতে পারবে না। এটা বন্ধ করে দেওয়া উচিত। ওর থেকে যে বন্ধ আছে, কালিমালিপ্ত আছে, বা অনেকে বলছে অন্ধকার, এই অন্ধকারটা দীর্ঘস্থায়ী হলে বরং এটা মুছে যাবে। আমি বলছি তাও ফিরে এসে অরণ্য, লবে নগর, দরকার নেই। আবার কি আই লিগে ফিরে যেতে বলছে? দেশের 1 নম্বর লিগ, আমি আই লিগ আইএসএল বলছি, দেশের 1 নম্বর লিগ, সেই 1 নম্বর লিগে সবার ক্ষমতা থাকবে। সেখানে রিয়েল মাদ্রিদও থাকবে, সেখানে রিয়েল বেটিসও থাকবে, সেখানে অ্যাটলেটিকো মাদ্রিদও থাকবে। যে ওয়ার্কারদের টাকায় তৈরি হয় একটা দল থাকবে সেখানে। শুধু আমার টাকা আছে আর আমি রিলায়েন্সের বন্ধু বলে, ক্লোজ বলে, সেই 8জন বা সেই 7জন, সেই 7টা টিমের মধ্যে ঘোরাফেরা করবে, এটা হতে পারে না। আমি বলছি একটা 4th ডিভিশনের দলেরও যদি তার সামগ্রিকভাবে অর্থনৈতিকও সমস্ত কিছু পূরণ করতে করতে সে আইএসএল খেলার অধিকার থাকা উচিত। দেশের 1 নম্বর লিগ, তাহলে তো পিরামিড,
আমি এতক্ষণ তো এটাই বলছি। মোহামেডান স্পোর্টিং পারেনি, এই না পারাটাও একটা শিক্ষা। যে দেশের 132 বছর ক্লাব, সে একটা ইনভেস্টার কালেকশন সে করতে পারে না। ফেডারেশনের কথা বাদ দিয়ে, ফেডারেশন তো কোনো ক্ষমতাই নেই, FSDL এর ক্ষমতা আছে। সে ইনভেস্টার দিতে পারে গোয়াতে একটা ছুড়ে, সে একটা ইনভেস্টার ছুড়ে দিতে পারে চেন্নাইতে একটা ছুড়ে, যার কোনো ব্র্যান্ডই নেই। সে 132-33 বছর একটা ক্লাবকে একটা ইনভেস্টার দিতে পারে না। এটা তো একটা প্রশ্ন। এখন প্রশ্নটার উত্তরটা তৈরি হয়েছে, ঠিক আছে, আই লিগ চ্যাম্পিয়ন হয়ে সে খেলবে, তাকে স্টেবিলিটি দেওয়ার জন্য তার কিছু জায়গা দেওয়া উচিত। আজকে ইস্টবেঙ্গল তো চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে, কিন্তু হতে গিয়ে সে ইমামি একটা ইনভেস্টার সে জোগাড় করেছে। ইমামি এখন ফুটবল প্যাশনটা ওই লেভেলে নয়। ইমামি ঠিক আছে একটা পরিমাণ টাকা দিচ্ছে, কিন্তু ইস্টবেঙ্গল তো চ্যাম্পিয়ন হতে হবে। তার তো 104 বছরের ইতিহাসে শুধু চ্যাম্পিয়নশিপই আছে, 6 বছরের ইতিহাসে। তো এখন সে কি করবে? সে এখন ঠিক আছে চলো আমি কি বলছে মালিক পক্ষ শুনি, এই করতে করতে তাকে আসতে হচ্ছে। এটা কি হওয়া উচিত ছিল? আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরে মোহনবাগানের এটিকে মোহনবাগান হতে হলো, এটা কি ধর্তব্যের মধ্যে থাকা উচিত ছিল? উত্তর দাও তো। তুমি বলো তো, একটা ISL এর একটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও তাই। এই যে ক্রীড়ামন্ত্রী যে বলছেন যে ট্রফিটা আসা উচিত, কি ভুল বলছেন? যদি ধরো ISL বন্ধ হয়ে গেল, ISL ধরো হলো না, FSDL হাত তুলে নিল, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি সব টিম চলে গেলেও মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু যাবে না। এর কারণটা কি জানো? বলো তো কেন? কেননা সঞ্জীব গোয়েঙ্কাজির নিজের ফুটবল প্যাশন আছে। মোহনবাগান নিজে যেমন একটা বড় নাম, হয়তো ভারতবর্ষের শ্রেষ্ঠ নাম, তার সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার একটা প্যাশন আছে, সেটা জুড়েছে এবং এটা কাটে কাপাটে হয়েছে। টাইমিংটা খুব ভালো হয়েছে, বাকিদের ক্ষেত্রে সেটা হয়নি। ISL থাকুক কিংবা না থাকুক, এরা থাকবে, এদের টার্গেটটা ঠিক আছে। কিন্তু এত টাকা খরচ সত্যি মোহনবাগান পারতো না তো? সত্যি মোহনবাগান কি পারতো? একটা 15 কোটি 12 কোটি জোগাড় করা যায়, কিন্তু একটা 50-60 কোটি জোগাড় করা যায় না। টুটুবাবু তো আগের দিন বললেন যখন আমি পাচ্ছি না, পাচ্ছে না, ফ্যাক্ট এটা। কিন্তু এটাই কি হওয়া উচিত ছিল? এই পরিস্থিতিকে তৈরি করা খুব দরকার ছিল, যে মোহনবাগান পারবে না এমন একটা পরিস্থিতি তৈরি হলো, যে ইস্টবেঙ্গল পারবে না একটা পরিস্থিতি তৈরি হলো। আমার যে কোনোভাবে ইনভেস্টার তৈরি করতে হবে, জোগাড় করতে হবে। একটা মোহামেডান স্পোর্টিং সে কত নিজেকে সাফার করবে, এই যে পরিস্থিতিটা তৈরি হলো, এই দায়টা কে নেবে? হ্যাঁ, এই দায়টা নেওয়া যেত যদি দেশের ফুটবল ঘাটঘাট করে এগোতো। হ্যাঁ, AFC-তে খুব ভালো খেলছে, হ্যাঁ, জাতীয় দল ফাটাফাটি খেলছে, তাহলে আমি এসব প্রশ্ন করতাম না। সব জায়গায় তো জিরো হয়ে পড়ে আছে, আমি আলোচনা করে লাভটা কি? এটুকুই বক্তব্য। একদমই। এবং বিস্তর আলোচনা করলাম আমরা, এবং বলা চলে যে দেশের যে ফুটবল সিস্টেম, ফুটবল যে ইনফ্রাস্ট্রাকচার বলুন, বা দেশের যে ফুটবলের পিরামিড, সেই পিরামিড নিয়ে আমরা আলোচনা করলাম, কোন জায়গায় কোন পরিস্থিতিতে যাবে। এবং ডুরান্ড হোক বা ISL, ডুরান্ডে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু দল খেলছে না, এবং ISL-এর কী হবে, ভবিষ্যৎ কী হবে সেটা সময় বলবে। কিন্তু যে দলগুলো খেলছে না বা যারা চিঠি দিয়েছে, এবং অন্যদিকে বাংলার যে সমস্ত ক্লাবগুলো খেলছে, তারা একত্রিত হয়ে আরও পরবর্তীকালে কোনো বৈঠক করবেন কিনা সে নিয়েও কিন্তু জল্পনা থাকছে। সেই সমস্ত আপডেট আমরা আপনাদেরকে দেব। আপাতত ধন্যবাদ আপনাদের সবাই। মেম্বারশিপটা নিতে বলো এক্সট্রা টাইমে। আমাদের মেম্বারশিপটা অবশ্যই রয়েছে আমাদের। তুমি কি নিয়েছো? আমাদের তো নেওয়া আছে অলরেডি। তোমার নেওয়া ছিল? একদম আগে থেকেই নেওয়া আছে। স্ক্রিনশট দেখাতে পারবে? কেন দেখাতে পারবো না? যাই হোক, আমাদের আপনারাও নিয়ে নেবেন। মেম্বারশিপ আমাদের 29 টাকার যে নতুন মেম্বারশিপ রয়েছে, এবং সেখানে আরও বিশেষ কিছু ভিডিও পেতে আপনাদের কিন্তু নজর রাখতেই হবে এক্সট্রা টাইম বাংলার ইউটিউব ও ফেসবুক পেজে। আপাতত ধন্যবাদ। এক্সট্রা টাইম।